সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল খান, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, হালিমা খাতুন গার্লস সেকেন্ডারি স্কুল, বরিশাল। আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আজকের বিষয়টি হচ্ছে আনসেন্ট প্যাসেজ নিয়ে আলোচনা করব। তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা অলরেডি শেষ হয়েছে, এখন তোমাদের বার্ষিক পরীক্ষার প্রিপারেশন চলছে। তো তোমাদের বার্ষিক পরীক্ষায় যে সকল আনসেন্ট প্যাসেজ পড়তে হবে, আনসিন প্যাসেজটা আসলে এটা সিলেবাসের বাইরে থেকে আসবে, তোমরা জানো সবাই, এবং কোথা থেকে আসবে এভাবে নির্দিষ্ট কিছু বলা যায় না। তবে ক্লাস স্ট্যান্ডার্ড কিছু বিষয়ে ধারণা রাখতে হয়, কিছু বিষয় সম্পর্কে জেনে রাখতে হয় যেন পরীক্ষায় আসলে তুমি পারো। তো আজকে সেরকম একটি আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। তোমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য কমপক্ষে ন্যূনতম 10টি আনসিন প্যাসেজের প্রিপারেশন নিতে হবে। তো আজকে প্রথম আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে আওয়ার কান্ট্রি, বাংলাদেশ সম্পর্কে একটি আনসিন প্যাসেজ, সেটি নিয়ে আলোচনা করব। এবং তোমরা জানো যে তোমাদের আনসিন প্যাসেজ থেকে টোটাল 4টি আইটেম থাকে যেগুলো পরীক্ষায় আনসার করতে হয়। যেমন 5 নম্বরে থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 6 নম্বরে থাকে ট্রু ফলস, 7 নম্বরে থাকে কোশ্চেন এবং 8 নম্বরে থাকে একটি লেটার। এই 4টা আইটেম তোমাদের আনসিন প্যাসেজ থেকে আনসার করতে হয়। তো আজকে প্রথমে আমরা আনসিন প্যাসেজটি পড়ব অর্থ সহকারে, বাংলা অর্থ সহকারে, এবং এরপরে পর্যায়ক্রমে আমরা সেই 4টা আইটেম আলোচনা করব এবং আশা করি ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলেই তুমি তার নোটিফিকেশন পেতে পারো। তো কথা না বেড়ে চলো আজকে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। প্রথমে আমরা প্যাসেজটিকে অর্থ সহকারে পড়ব। দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ। ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। এটা 1971 সালে স্বাধীন হয়েছিল। ঢাকা ইজ ইটস ক্যাপিটাল। এর রাজধানী হচ্ছে ঢাকা। বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি। বাংলাদেশ একটি ছোট দেশ। ইটস ল্যান্ড এরিয়া ইজ 1,47,570 স্কোয়ার কিলোমিটার্স। এবং এর আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। বাট ইট হ্যাজ এ লার্জ পপুলেশন। কিন্তু এর রয়েছে বিশাল জনসংখ্যা। অ্যাবাউট 140 মিলিয়ন পিপল লিভ হিয়ার। এখানে প্রায় 140 মিলিয়ন লোক বাস করে। তোমরা নিশ্চয়ই জানো যে 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ। তো এখানে 140 মিলিয়নের কথা বলা হয়েছে। বাংলাদেশ ইজ মেনলি অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। বাংলাদেশ প্রধানত একটি কৃষিভিত্তিক দেশ। ইট ইস মেইন ক্রপস আর রাইস, জুট, সুগার কেন অ্যান্ড টি। এর প্রধান অর্থকরী ফসল হচ্ছে ধান, পাট, আখ এবং চা। মেনি কাইন্ডস অফ ফ্রুটস অলসো গ্রো হিয়ার। এখানে বিভিন্ন ধরনের ফল জন্মে। জ্যাক ফ্রুটস, ম্যাঙ্গোস, ব্যানানাস, পাইনাপেলস, গুয়াভাস অ্যান্ড ওয়াটারমেলনস আর দ্য কমন। অতি পরিচিত ফলগুলোর মধ্যে রয়েছে কাঁঠাল, আম, কলা, আনারস, পেয়ারা এবং তরমুজ। মাই কান্ট্রি হ্যাজ মেনি রিভার্স। আমাদের দেশে অনেক নদী রয়েছে। দ্য মেইন রিভার্স আর দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা অ্যান্ড দ্য কর্ণফুলী। প্রধান নদীগুলো হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা এবং কর্ণফুলী। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো এখানে প্রত্যেকটা নদীর নামের পূর্বে দি ব্যবহার করা হয়েছে। এ থেকে আমরা একটু আর্টিকেলও শিখলাম, সেটা হচ্ছে যে নদীর নামের পূর্বে আর্টিকেল দি বসাতে হয়। দেয়ার আর মেনি ভ্যারাইটিস অফ ফিশেস ইন দিস রিভার্স। এই নদীগুলোতে প্রচুর পরিমাণে মাছ রয়েছে। উই হ্যাভ মেনি ইন্টারেস্টিং প্লেসেস। আমাদের অনেক চিত্তাকর্ষক জায়গা রয়েছে বা দর্শনীয় স্থান রয়েছে। ইন্টারেস্টিং বলতে চিত্তাকর্ষক বোঝায়, অর্থাৎ যা দ্বারা একজন মানুষের চিত্তকে আকর্ষণ করা যায়। এইটা আমরা আরেকটা সুন্দর ইংরেজি ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ প্লেসেস। তো উই হ্যাভ মেনি ইন্টারেস্টিং প্লেসেস মানে আমাদের অনেক আকর্ষণীয় জায়গা রয়েছে, দর্শনীয় স্থান রয়েছে। দ্য সুন্দরবনস, রাঙামাটি অ্যান্ড কক্সেস বাজার আর ভেরি অ্যাট্রাকটিভ। এবং আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে হচ্ছে সুন্দরবন, রাঙামাটি এবং কক্সবাজার। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার লিভস ইন দ্য সুন্দরবনস। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে বাস করে। কক্সেস বাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড।
খেয়াল করে এখানে লংগেস্ট বলা হয়েছে, অর্থাৎ লং এর সুপারলেটিভ ডিগ্রি। আর তোমরা জানো যখন সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয় সেটা হচ্ছে সবচেয়ে বেশি বোঝাতে। যেমন কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের বা পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। ইট ইজ অ্যাবাউট 120 কিলোমিটার্স এবং এর দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার। মেনি পিপল ভিজিট দিস প্লেসেস এভরি ইয়ার। অনেক মানুষ প্রতি বছর এই জায়গাটাকে পরিদর্শন করে। বাংলাদেশ ইজ আ পিসফুল কান্ট্রি। বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ। পিপল ফ্রম ডিফারেন্ট কমিউনিটিস লিভ হিয়ার ইন পিস। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে শান্তিতে বসবাস করে। আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ। আমি আমার দেশকে অনেক ভালোবাসি। ওকে, তো বন্ধুরা আমরা প্যাসেজটা বাংলা অর্থ সহ পড়ে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই প্যাসেজের যতগুলো ওয়ার্ড মিনিং ছিল সবগুলো কিন্তু খুব ইজি, কোনো ডিফিকাল্ট কোনো ওয়ার্ড মিনিং এখানে দেখা যায়নি। শুধুমাত্র এই যে কমিউনিটি আছে, কমিউনিটি শব্দের অর্থ সম্প্রদায়। যেমন বাংলাদেশে কিন্তু আমরা অনেক সম্প্রদায়ের মানুষ বাস করে, যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এগুলোকে বলা হয় সম্প্রদায়। তো এই কমিউনিটি শব্দটা একটু তোমাদের কাছে ডিফিকাল্ট মনে হতে পারে। এছাড়া এখান থেকে আমি আর কোনো কঠিন তেমন শব্দ বা ওয়ার্ড দেখছি না। তো তোমাদের কাছে যদি কোনো ওয়ার্ড মিনিং এখানে কঠিন লেগে থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা যে আইটেমটি করব সেটা হচ্ছে 5 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্সেস বিলো। দেয়ার আর সরি এখানে আর বানানটা একটু ভুল আছে। দেয়ার আর 3 এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ। বলা আছে বক্সের যে শব্দগুলো আছে সেগুলো দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে এবং এই শূন্যস্থানটা পূরণ করতে হবে এবং এখানে 3টি অতিরিক্ত শব্দ দেওয়া আছে যেটা তোমার ব্যবহার করতে নাও হতে পারে। তো এইখানে দেখো প্রথমটা রয়েছে মেনি পিপল ড্যাশ দিস প্লেসেস এভরি ইয়ার। আমি নিচে উত্তরটাও সংযুক্ত করে দিয়েছি, তোমরা দেখো। মেনি পিপল এইখানে যদি 1 নম্বরে ভিজিট দেওয়া আছে, আমরা যদি ভিজিট ব্যবহার করি তাহলে কিন্তু সেন্টেন্সটা একটা পূর্ণ হয়ে যায়। মেনি পিপল ভিজিট দিস প্লেসেস এভরি ইয়ার। অনেক মানুষ প্রতি বছর এই জায়গাটা পরিদর্শন করে। এরপরে বি নাম্বারে যদি খেয়াল করো, দি ড্যাশ সি বিচ অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইন বাংলাদেশ। আচ্ছা, এইখানে যদি আমরা লার্জেস্ট ব্যবহার করি তাহলে দেখো, দ্য লার্জেস্ট সি বিচ অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইন বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত হচ্ছে কি বাংলাদেশে। এরপর সি নাম্বার খেয়াল করো, দেয়ার আর মেনি ড্যাশ ইন বাংলাদেশ। দেয়ার আর মেনি, এখানে সি নাম্বারে অ্যান্সার দেয়া আছে রিভার্স। তাহলে দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ। বাংলাদেশে অনেক নদী রয়েছে। ডি নাম্বার যদি দেখো, দেয়ার আর মেনি ভ্যারাইটিস অফ ড্যাশ ইন দ্য রিভার্স। অ্যান্সার দেয়া আছে ফিশেস। দেয়ার আর মেনি ভ্যারাইটিস অফ ফিশেস ইন দ্য রিভার্স। এই নদীতে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। ই নাম্বার, পিপল ফ্রম ডিফারেন্ট কমিউনিটিস লিভ হিয়ার ইন পিচ। অ্যান্সার হচ্ছে আমাদের পিচ মানে শান্তিতে, অর্থাৎ এইখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করে। এরপরে প্রিয় বন্ধুরা তোমাদের জন্য 5 নম্বরের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা এক্সট্রা কোশ্চেনও সংযোজন করা হয়েছে। আশা করি এগুলো প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের এই আনসিনের যত সমস্যা সেগুলো সমাধান হয়ে যাবে এবং তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। তো মনোযোগ দিয়ে এগুলো তোমরা সলভ করবে। এরপরে এক্সট্রা কোশ্চেন দেখো, আমি এখানে প্রথম এ নাম্বারে দিয়েছি বাংলাদেশ বিকাম ড্যাশ ইন 1971। বাংলাদেশ বিকাম, এইখানে দেখো উপরে বক্সে যে শব্দগুলো রয়েছে, প্রথমে রয়েছে লার্জ, ইন্ডিপেন্ডেন্ট, কান্ট্রি, বিগ, নয়েজি, হিয়ার, থ্রি, স্মল, এই শব্দগুলো রয়েছে, কিন্তু সবগুলো শব্দ তোমার লাগবে না। তোমার এইখান থেকে মাত্র 5টা শব্দ দিয়ে পূরণ করতে হবে। তো প্রথম দেখো বাংলাদেশ বিকাম, আমরা এখানে যদি ইন্ডিপেন্ডেন্ট ব্যবহার করি তাহলে কিন্তু একটা অর্থপূর্ণ বাক্য হয়ে যায়। বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। এরপরে বি নাম্বারে দেখো, দ্য ল্যান্ড এরিয়া অফ বাংলাদেশ ইজ ড্যাশ। দ্য ল্যান্ড এরিয়া অফ বাংলাদেশ ইজ স্মল। সি নাম্বারে, দ্য পপুলেশন অফ দিস কান্ট্রি ইজ লার্জ। খেয়াল করো আমাদের ল্যান্ড এরিয়া হচ্ছে স্মল কিন্তু আমাদের পপুলেশন বা জনসংখ্যা হচ্ছে লার্জ, বিশাল, অর্থাৎ ছোট্ট একটি দেশে বিশাল জনসংখ্যা। এরপরে ডি নাম্বার খেয়াল করো, অ্যাবাউট 140 মিলিয়ন পিপল লিভ
আমাদের অ্যান্সার হচ্ছে হিয়ার। অ্যাবাউট 140 মিলিয়ন পিপল লিভ হিয়ার। এরপরে সর্বশেষ যে ফিল ইন দ্য ব্লাঙ্কস নাম্বার, সেটা হচ্ছে কি বাংলাদেশ ইজ মেনলি অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। আমাদের উত্তর হচ্ছে কান্ট্রি। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা আলোচনা করব ট্রু ফলস নিয়ে। তোমাদের 6টি ট্রু ফলস দেওয়া হবে আনসিন প্যাসেজ থেকে এবং তার মার্কস হচ্ছে 6। তো আমরা এখানে 6টি ট্রু ফলস সাজিয়েছি। দেখো, রাইট ট্রু ফর দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। রাইট এবং ট্রু এবং ফলস এই দুইটা শব্দকে আমি ইটালিক করে দিয়েছি, ইনভার্টেড কমা না দিয়ে। তো খেয়াল করো, তোমাদের এইখানে বলা হয়েছে যে সকল স্টেটমেন্ট ট্রু বা সত্য, সেই ট্রু স্টেটমেন্টের জন্য শুধুমাত্র ট্রু লিখে দিলেই হবে, এবং যে সকল স্টেটমেন্ট ফলস সেগুলোর জন্য শুধুমাত্র ফলস লিখে দিলেই হবে। তোমরা যেহেতু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তো তোমাদের ফলস হলে আসলে কারেক্ট অ্যান্সারটা লিখতে হয় না, কারেক্ট অ্যান্সারের দরকার নেই। যদি ফলস হয় সেখানে শুধুমাত্র ফলস লিখে দিলেই হবে। তাই আমি এখানে যেগুলো ফলস আছে সেগুলোর কোনো কারেক্ট অ্যান্সার দেইনি, কারণ এটা তোমাদের কোনো দরকার নেই। যদি তোমরা পরীক্ষায় লেখো তাতে শুধু তোমাদের সময়ের অপচয় হবে, এছাড়া কিছুই নয়। কাজে এটা লেখার কোনো দরকার নেই। তো দেখো, প্রথমটা হচ্ছে কি বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1972। বলা হয়েছে বাংলাদেশ 1972 সালে স্বাধীন হয়েছিল। না বন্ধুরা, আসলে এটি একটি ভুল উত্তর, কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। কাজে 1 নাম্বার আমরা ফলস লিখব। এরপরে বি নাম্বার, অ্যাবাউট 140 মিলিয়ন পিপল লিভ ইন দিস কান্ট্রি। এই দেশে প্রায় 140 মিলিয়ন মানুষ বাস করে, এটি সত্য, কাজে এটি ট্রু হবে। সি নাম্বার দেখো, মেনি পিপল ভিজিট দিস কান্ট্রি এভরি ইয়ার। এটাও আমরা প্যাসেজ থেকে পড়েছি যে এই দেশে প্রতি বছর অনেক মানুষ পরিদর্শন করে, তো এটাও আসলে ট্রু হবে। এরপরে ডি নাম্বার দেখো, বাংলাদেশ ইজ আ লার্জ কান্ট্রি। বাংলাদেশ একটি বিশাল বা একটি বড় দেশ, এটি আসলে ফলস। কারণ কি, আমরা প্যাসেজে পড়েছিলাম বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, কিন্তু এইখানে ট্রু ফলসে দিয়েছে বাংলাদেশ ইজ আ লার্জ কান্ট্রি, কাজে এটি ভুল উত্তর, এটি হবে ফলস। এরপরে দেখো, ই নাম্বার তোমার বলেছে পিপল ফ্রম ডিফারেন্ট কমিউনিটিস লিভ হিয়ার ইন পিচ। এটাও আমরা প্যাসেজ থেকে জেনেছি যে এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক শান্তিতে বসবাস করে, আর সে কথাটাই এখানে বলেছে পিপল ফ্রম ডিফারেন্ট কমিউনিটিস লিভ হিয়ার ইন পিচ, কাজে এটি ট্রু হবে। সর্বশেষ এফ নাম্বার, বাংলাদেশ ইজ নট মেনলি অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। বাংলাদেশ প্রধানত কৃষিভিত্তিক দেশ নয়, এটি আসলে ফলস। বাংলাদেশ আসলে কৃষিভিত্তিক দেশ, আমরা পড়েছিলাম বাংলাদেশ ইজ মেইনলি অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, এখানে শুধুমাত্র নট যোগ করা হয়েছে, কাজে এটি ফলস হবে। তো বন্ধুরা, ট্রু ফলস লেখার সময় আবারও বলছি, তোমরা শুধু ট্রু হলে শুধু ট্রু লিখবে, আর যদি ফলস হয় তবে শুধুমাত্র ফলস লিখে দিলেই তোমরা ফুল মার্কস পাবে। এখানে কারেক্ট অ্যান্সার লেখার কোনো দরকার নাই, যদি লেখো সেটা তোমার সময়ের অপচয় ছাড়া আর কিছুই হবে না। ওকে বন্ধুরা, এরপরে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। এই প্রশ্ন লেখার সময় তোমরা অনেকেই ভুল করে আসো। আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি, যখন খাতা দেখি তখন দেখি যে সবগুলোই ঠিক করে লিখেছে, কিন্তু শুধুমাত্র প্রশ্নটা লেখার সময় ভুল হয়। তো সেক্ষেত্রে তোমরা লক্ষ্য রাখবে প্রশ্ন লেখার সময় যেন কোনো রকমের ভুল না হয়, কিভাবে সেন্টেন্স সাজাতে হয় সেগুলো শিখতে হবে। এবং এই বিষয়ে আমি একটি ভিডিও বানাবো, আশা করি তোমরা সেটি দেখলে আরও ক্লিয়ার হতে পারবে। তো প্রথমত যে বিষয়টা বলে রাখি, প্রশ্ন আনসার করার সময় প্রথমে খেয়াল করবে যে প্রশ্নটি কোন টেন্সে করা হয়েছে। প্রশ্নটি কি প্রেজেন্ট টেন্সে করেছে নাকি পাস্ট টেন্সে করেছে। তো যে টেন্সে প্রশ্ন করা হবে তোমাকে অবশ্যই সেই টেন্সে আনসার করতে হবে, নয়তো ভুল হবে। দেখো, এখানে আমাদের প্রথম প্রশ্নটা বলেছে হাউ মেনি পিপল লিভ ইন বাংলাদেশ। বাংলাদেশে কত মানুষ বাস করে। আমাদের অ্যান্সার হচ্ছে, আমরা প্যাসেজ থেকে পেয়েছিলাম অ্যাবাউট 140 মিলিয়ন পিপল ইন বাংলাদেশ। আমাদের উত্তরটা যতটুকু হবে ঠিক ততটুকু দেওয়াটাই বাঞ্ছনীয়। এখানে ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর অনেক বড় করার কোনো দরকার নেই, কারণ আমাদের এক্স্যাক্ট অ্যান্সার যেটা চেয়েছে সেটা যদি আমরা দিতে পারি সেটাই যথেষ্ট। তো দেখো, এখানে বলেছে হাউ মেনি পিপল লিভ ইন বাংলাদেশ। বাংলাদেশে কত মানুষ বাস করে। আমাদের সহজ অ্যান্সার হচ্ছে অ্যাবাউট 140 মিলিয়ন পিপল লিভ ইন বাংলাদেশ। ওকে, এরপরে প্রিয় বন্ধুরা দেখো, বি নাম্বারে বলেছে হোয়াট ইজ দ্য ল্যান্ড এরিয়া
অফ বাংলাদেশ, বাংলাদেশের আয়তন কত? তোমরা যদি খেয়াল করো প্রশ্নটা কিন্তু প্রেজেন্ট টেন্সে করেছে, কারণ হোয়াটের পরে এখানে ইজ রয়েছে। তো আমাদের আনসারটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে। দ্য ল্যান্ড এরিয়া অফ বাংলাদেশ ইজ 1,47,570 স্কোয়ার কিলোমিটার। বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। সি নাম্বার প্রশ্ন দেখো, হোয়াট আর দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রধান শস্য কি বা প্রধান ফসল কি? দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ, দ্য মেইন ক্রপস অফ আওয়ার বাংলাদেশ, বা এখানে আওয়ারটা কেটে দিতে পারো, আওয়ারটা দরকার নেই। দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ আর রাইস, জুট, সুগার ক্যান অ্যান্ড টি। এই কথাগুলো আমরা প্যাসেজ থেকে জেনেছি, প্যাসেজে সবগুলোই আছে, শুধুমাত্র এখানে একটু সাজিয়ে লিখতে হবে। দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ আর রাইস, জুট, সুগার ক্যান অ্যান্ড টি। বাংলাদেশের প্রধান ফসল হচ্ছে ধান, পাট, আখ এবং চা। ডি নাম্বার প্রশ্নটি একটু দেখো, মেনশনস দ্য নেম সাম কমন ফ্রুটস দ্যাট গ্রো ইন প্লেন্টি ইন বাংলাদেশ। যে সকল পরিচিত ফল বাংলাদেশে প্রচুর পরিমাণে জন্মায় তাদের কিছু নাম এখানে তোমাকে লিখতে বলছে। মেনশন শব্দের অর্থ উল্লেখ করা। মেনশন দ্য নেম সাম কমন ফ্রুটস, কিছু পরিচিত ফলের নাম উল্লেখ করো, দ্যাট গ্রো, যেটা জন্মায়, ইন প্লেন্টি, প্রচুর পরিমাণে, ইন বাংলাদেশ, বাংলাদেশে। তো দেখো সে ধরনের কিছু ফল এখানে আছে, জ্যাক ফ্রুটস, ম্যাঙ্গোস, ব্যানানাস, পাইনাপেলস, গুয়াভাস অ্যান্ড ওয়াটারমেলনস আর দ্য মোস্ট কমন ফ্রুটস দ্যাট গ্রো ইন প্লেন্টি ইন বাংলাদেশ। প্লেন্টি শব্দের অর্থ পর্যাপ্ত বা প্রচুর, প্লেন্টি শব্দের অর্থ প্রচুর। এরপরে ই নাম্বারে দেখো, এখানে তোমাদের মূলত 5টা প্রশ্ন লিখতে হবে, 5টা প্রশ্ন লিখতে হবে, সরি, সিন প্যাসেজ থেকে 6টা লিখতে হয়, কিন্তু আনসিন প্যাসেজে প্রশ্ন থাকে 5টা। কিন্তু এইখানে আমি কিছু প্রশ্ন বাড়তি দিয়েছি তোমাদের শেখার জন্য। ই নাম্বারটা দেখো, হোয়াট ডু উই গেট ফ্রম আওয়ার রিভার্স, আমাদের নদী থেকে আমরা কি পাই? একদম সিম্পল অ্যান্সার, উই গেট মেনি ফিশেস ফ্রম আওয়ার রিভার। শেষ, এক কথায় উত্তর শেষ। এখানে ঘুরিয়ে পেঁচিয়ে উত্তরটাকে বড় করার কোনো দরকার নাই। অনেক শিক্ষার্থীর ভিতরে একটা ভুল ধারণা আছে যে আমি যদি বেশি করে লিখতে না পারি তাহলে শিক্ষক আমাকে মার্কস দেবে না। আসলে বেশি লেখার উপরে শিক্ষক মার্কস দেয় না, শিক্ষক দেখে তোমার এক্সাক্ট আনসারটা ঠিক আছে কিনা, প্রশ্নে যা চাওয়া হয়েছে সেই আনসারটা তুমি দিতে পেরেছো কিনা। যদি সেটা দিতে না পারো তাহলে এক পাতায় 2 মার্কের অ্যান্সার লিখলেও তোমাকে মার্কস দেওয়া হবে না। তো এরপরে দেখো এফ নাম্বার প্রশ্নটা, হোয়ার ডু দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স লিভ, রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় বাস করে? এফ নাম্বার প্রশ্নটাও কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্সে করা হয়েছে, খেয়াল করো, হোয়ার, এইখানে হোয়ারের পরে ডু ব্যবহার করা হয়েছে। আমাদের আনসার হচ্ছে কি, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স লিভ ইন দ্য সুন্দরবনস। এটাও আমরা প্যাসেজ থেকে জেনেছি যে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে বাস করে। আচ্ছা, এরপরে আমরা জি নাম্বার প্রশ্নটা দেখি, হোয়েন ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট। খেয়াল করো এইখানে কিন্তু প্রশ্নটা করা হয়েছে পাস্ট টেন্সে, হোয়েন ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ কখন স্বাধীন হয়েছিল। তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে প্রশ্ন যদি পাস্ট টেন্সে করা হয় তোমাকে কিন্তু অ্যান্সারটাও পাস্ট টেন্সে দিতে হবে। তো এইখানে দেখো বাংলাদেশ বিকেম, খেয়াল করো প্রশ্নে আছে বিকাম, কিন্তু আমি কিন্তু বিকামের যে পাস্ট টেন্স সেটা লিখেছি বিকেম। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। যেভাবে প্রশ্ন করবে সেভাবে আনসার দিতে হবে। তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে, উত্তরে তুমি যদি বলো হ্যাঁ আমি স্কুলে যাই, তাহলে হবে না, তাহলে কিন্তু হবে না। তোমাকে উত্তর দিতে হবে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। তো ঠিক একইভাবে যদি পাস্ট টেন্সে প্রশ্ন করে তোমাকে অ্যান্সারটা ওই পাস্ট টেন্সই দিতে হবে, নয়তো কেটে দিবে, তুমি এটাতে কোনো মার্কস পাবে না। এরপরে দেখো এস নাম্বার, হোয়াট কাইন্ড অফ কান্ট্রি ইজ বাংলাদেশ, বাংলাদেশ কোন ধরনের দেশ, বাংলাদেশ কেমন দেশ? বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, এটাও আমরা প্যাসেজ থেকে জেনেছি। এরপরে সর্বশেষ এখানে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, হোয়াট আর দ্য মেন রিভার্স অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রধান নদীগুলো কি? দ্য মেন রিভার্স অফ বাংলাদেশ আর দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা অ্যান্ড দ্য কর্ণফুলী। এগুলো হচ্ছে বাংলাদেশের প্রধান নদী। তো বন্ধুরা আমরা প্রশ্নগুলো আলোচনা করলাম এখান থেকে। এবারে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লেটার। এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়,
কারণ লেটার লেখার কিছু নিয়ম রয়েছে, নিয়মের উপর ভিত্তি করে টিচার তোমাকে মার্কস দিবে। কিন্তু যদি সে নিয়মটা ফলো করতে না পারো তাহলে তুমি কম মার্কস পাবে। এখন দেখো, সাপোজ ইউ আর এক্স, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ওয়াই হু লিভস ইন অ্যাব্রোড অ্যাবাউট ইউর কান্ট্রি। অ্যাব্রোড শব্দের অর্থ বিদেশ। বলছে ধরো তুমি এক্স, মানে তোমার নাম এক্স। আমি আগেই বলে রাখি, আমি এখানে এক্স ব্যবহার করেছি এই কারণে, কারণ এইখানে তুমি চাইলে এক্স এর পরিবর্তে যে কোনো নাম ব্যবহার করতে পারবে, তোমার পছন্দ মতো কোনো নাম ব্যবহার করতে পারবে। এই কারণে আমি এক্স দিয়েছি। কিন্তু আবার এইখানে তুমি এক্সই লিখে দিও না, যে তুমি তোমার চাইলে তোমার নাম ব্যবহার করতে পারো, অথবা তোমার কোনো পছন্দের নাম থাকলে সেটাও ব্যবহার করতে পারো। আর তোমার পরীক্ষার প্রশ্নে যদি কোনো নামের উল্লেখ থাকে তাহলে অবশ্যই তুমি সেই নামটি ব্যবহার করবে। আর এই কারণে আমি এখানে এক্স দিয়ে রেখেছি। আর তোমার যে ফ্রেন্ড, তাকে আমি তার একটা নাম দিয়েছি ওয়াই। তো সাপোজ ইউ আর এক্স, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ওয়াই। তোমার বন্ধু ওয়াইয়ের কাছে একটি চিঠি লেখো, হু লিভস অ্যাব্রোড, যে বিদেশে বাস করে, অ্যাবাউট ইউর কান্ট্রি, তোমার দেশ সম্পর্কে। অর্থাৎ কোনো একজন বন্ধু তোমার বিদেশে বাস করছে, বা বিদেশে একজন বন্ধু আছে তোমার, তার কাছে তুমি তোমার দেশ সম্পর্কে একটি চিঠি লিখবে। এবং এইখানে চিঠিতে তোমার কিছু নির্দেশনা দেওয়া আছে যে এইগুলো মেনটেন করবে। যেমন বলছে অ্যাড্রেস, ডেট, স্যালুটেশন, মেইন পয়েন্টস অফ দ্য লেটার, ক্লোজিং, হ্যাঁ, এইগুলো সব মেনটেন করতে হবে। যেমন এইখানে আমি দিয়েছি দেখো, 105 সদর রোড, বরিশাল, 10 জুলাই 2024, ডিয়ার ওয়াই। এভাবে শুরু করতে পারবে। এখন তুমি এখানে ঠিকানা বা অ্যাড্রেসটা তুমি তোমার মতো করে দিতে পারো। তোমাকেও যে 105 সদর রোড বরিশাল লিখতে হবে তেমন কোনো কথা নেই। তুমি যে জায়গাতে আছো বা যে অ্যাড্রেসটা তোমার ভালো লাগে তুমি সেইটা দিতে পারো। এটা একটা নমুনা ঠিকানা মাত্র। এরপরে দেখো ডিয়ার ওয়াই, এইখানে ওয়াই আমি ব্যবহার করেছি। কিন্তু তুমি তোমার যে বন্ধুর কাছে লেখা হচ্ছে সেই বন্ধুর নাম তুমি ব্যবহার করতে পারো, বা তোমার পছন্দ মতো একটা নাম ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর আমরা মূল লেটারটা একটু দেখব। আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, আমি তোমার চিঠি গতকালকে রিসিভ করেছি, গ্রহণ করেছি। ইন ইউর লেটার, তোমার চিঠিতে, ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই কান্ট্রি, তোমার ওই চিঠিতে তুমি আমার দেশ সম্পর্কে জানতে চেয়েছিলে। নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট, আমি এখন এটা লিখছি। এটা হচ্ছে চিঠি লেখার একটা ফরম্যাট, এভাবে শুরুটা করতে হয়। এরপরে প্যাসেজ থেকে তুমি কিছু কথা, আবার একদম পুরো প্যাসেজটাই যে তুলে দিতে হবে এমন কোনো কথা নেই। প্যাসেজ থেকে মেইন পয়েন্টসগুলো নিয়ে, অর্থাৎ যে পয়েন্টসগুলো নিলে এখান থেকে তোমার দেশকে হাইলাইটস করা হবে, সবার প্রথমে খেয়াল করবে যে চিঠি লেখার বিষয়টা কি, আসলে কোন বিষয়ে তোমাকে চিঠি লিখতে বলছে। চিঠি লিখতে বলছে অ্যাবাউট ইয়োর কান্ট্রি। তো যেহেতু তোমার দেশ সম্পর্কে চিঠি লিখতে বলছে, কাজেই যে শব্দগুলো বা যে লাইনগুলো লিখলে তোমার দেশকে হাইলাইটস করা হয়, সেই লাইনগুলো তুমি এখানে ইনক্লুড করে চিঠিটা লিখতে পারবে। তো দেখো, দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, its land area is 1,47,500 square kilometers, but it has a large population, about 140 million people live here. Bangladesh is mainly an agricultural country. অর্থাৎ এই লাইনগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের প্যাসেজে ছিল এবং আমরা অর্থ সহ পড়েছি। এবং সেখান থেকে এরকমের কিছু লাইন তোমাকে নিতে হবে, নিয়ে লেটারটা সাজাতে হবে। শেষে যে লাইনটা এখানে লেখা হয়েছে দেখো, দ্য পিপল অফ মাই কান্ট্রি আর ভেরি সিম্পল অ্যান্ড পিস লাভিং। বাংলাদেশের লোকজন হচ্ছে কি অনেক শান্তিপ্রিয় এবং শান্তিপ্রিয় মানুষ। তারা একদম সরল সোজা, অতি সাধারণ এবং শান্তিপ্রিয় মানুষ। তো এইভাবে যদি লেটারটা তুমি সাজাতে পারো এবং লিখতে পারো, তাহলে তুমি আশা করি ফুল মার্কস পাবে পরীক্ষায়। কারণ লেটার লেখার যে নিয়মটা, সে নিয়মটা রক্ষা করতে হয় এবং লেখাটার ভিতরে যেন মাধুর্য থাকে, লাইনগুলো যেন সুন্দর হয়। শুধুমাত্র প্যাসেজ থেকে ইচ্ছে মতো লাইন নিয়ে দিলেই হবে না। আগে লেটারের সাবজেক্ট বা লেটারের বিষয়টা খেয়াল করবা, কি নিয়ে লেটার লিখতে বলছে। এইখানে যেমন আমাদের লিখতে বলছে অ্যাবাউট ইউর কান্ট্রি, কাজেই যে সকল ওয়ার্ড বা সেন্টেন্স এখান থেকে নিলে আমার দেশটাকে হাইলাইটস করা হয়, ও আমার বন্ধুকে বুঝাতে পারি আমার দেশ সম্পর্কে, তো সেই ধরনের লাইনগুলো নিলেই এখানে হয়ে যাবে। এবং সর্বপ্রথম লেটার লেখা যখন শেষ হবে, তারপরে তোমাকে এরকম একটা লাইন লিখতে হবে, যেমন এইখানে লেখা আছে, নো মোর টুডে, রাইট টু মি অ্যাবাউট ইয়োর কান্ট্রি, আজ আর নয়, আমাকে তোমার দেশ সম্পর্কে লিখো, ইয়োর লাভিং ফ্রেন্ড এক্স। এখানে এক্স ব্যবহার করেছি, তুমি চাইলে অন্য কোনো নামও ব্যবহার করতে পারবে। তো এই যে আমি শেষে যে লাইনটি লিখলাম, নো মোর টুডে, রাইট টু মি
অ্যাবাউট ইউর কান্ট্রি এইটাকে বলা হয় ক্লোজিং। তুমি খেয়াল করো লেটার শুরু করার আগে এখানে কিছু লাইন ছিল ব্র্যাকেটের ভিতরে, হিয়ার আর সাম ওয়ার্ডস টু হেল্প ইউ, অ্যাড্রেস, ডেট, স্যালুটেশন, মেইন পয়েন্টস অফ দ্য লেটার অ্যান্ড ক্লোজিং। তো আমাদের এইখানে দেখো 105 সদর রোড যে আমি লিখেছি, 105 সদর রোড বরিশাল, এটা ছিল আমাদের অ্যাড্রেস। এবং নিচে দেখো 10 জুলাই 2024 লিখেছে, এটা ছিল আমাদের ডেট। এবং স্যালুটেশন ছিল আমাদের এই যে ডিয়ার ওয়াই বলেছে, এটা স্যালুটেশন। আর এই টোটাল লেটারটা বডি, এইটা ছিল আমাদের মেইন পয়েন্টস অফ দ্য লেটার। এবং এই যে শেষের লাইনটি আমি লিখেছি, নো মোর টুডে, রাইট টু মি অ্যাবাউট ইউর কান্ট্রি, ইউর লাভিং ফ্রেন্ড এক্স, এইটা হচ্ছে আমাদের ক্লোজিং। তো এই নিয়মগুলো রক্ষা করে তুমি যদি এরকমভাবে একটি লেটার লিখতে পারো, তো তুমি 10-এ অবশ্যই 10 পাবে, 10 না পেলেও 9 পাবে। কিন্তু যদি এই নিয়মগুলো রক্ষা করতে না পারো, তাহলে তোমার লেটারে কাঙ্ক্ষিত মার্কস আসবে না।